স্বাগতম আজকের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা নিশ্চিত করা হয়। আইএসপিআর জানায় গত রাতে এ অভিযানে চালানো হয়। এ সময় 3টি এসএমজি, একটি রাইফেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। নিহতরা কেএনএফ এর সশস্ত্র শাখার সদস্য। অভিযান এখনো চলমান রয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2022 সাল থেকে বান্দরবানে কেএনএফ এর কার্যক্রম বন্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ পর্যন্ত মোট 120 জন কেএনএফ সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নির্যাতনে অভিযুক্ত চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে গত রাতে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর পটিয়া থানায় চন্দনাইশ থানার পরিদর্শক তদন্ত জুজুৎসু চাকমাকে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ ও শাস্তি দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 9 ঘণ্টা অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে চট্টগ্রাম নগরীর ডিআইজি কার্যালয়ের সামনের জাকির হোসেন সড়ক বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা। পটিয়ার ওসিকে সরাতে 12 ঘণ্টার সময় দিয়েছিল তারা। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের 2য় দফায় 9ম দিনের আলোচনা শুরু হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে অংশ নিচ্ছে 30টি রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধিরা। সূচিতে আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা। সভার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, 20টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক আলোচনার পর অনেক বিষয়ে আর কথা এগিয়ে নেওয়া হয়নি। এসব বিষয়ে অনেক দল নিজেদের পাশাপাশি জোটগতভাবে আলোচনা করছে। একে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার সুযোগ দিতেই এটি করা হয়েছে। আমাদের হিসাব মতে প্রায় 20টির মতো বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলিকে মনে করে বিবেচনা করি। রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি। উইলি, বৈঠকের অগ্রগতি সম্পর্কে কিছু জানা গেল? আর দলগুলো নতুন কি বলছেন আসলে? বৈঠকের অগ্রগতি আসলে আজকে যে 3টি বিষয়ে আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং অন্য আরও একটি বিষয়ে আলোচনা হচ্ছে। তো এইগুলোর ভিতরে প্রথমে আসলে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়েই প্রথমে আলোচনাটা শুরু হয়েছে, যেখানে প্রতিটি দলই তাদের মতামত রাখছে এবং তারা বলছে যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের আইন বিষয়ে যেই প্রস্তাবটি করেছিল কমিশন, সেটির বিষয়ে বেশিরভাগ দলই একমত হয়েছে। তবে এর পাশাপাশি একটি আলাদা বডি করার কথা বলা হয়েছিল, যেখানে একটি কমিটি করে আসলে ক্ষমা যোগ্য যারা তাদের বিষয়ে সুপারিশ করা হবে, যেই প্রেক্ষিতে আসলে রাষ্ট্রপতির কাছে সুপারিশ মানা যাবে। তো সেই কমিটি আসলে রিফর্ম এবং পুরো আইনি কাঠামোটা কী হবে সেটি নিয়ে আসলে বিভিন্ন দ্বিমত দেখা দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো আসলে আইনের কাঠামোগত বিষয় এবং এই অন্যান্য সুপারিশ মালা নিয়ে আলোচনা করছে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আসলে আমরা যতটুকু জেনেছি যে দুপুরের মধ্যাহ্ন বিরতির পরে আলোচনা হবে। তো আর হচ্ছে রাজনৈতিক দলগুলো শুরুতেই বলেছে তারা বিভিন্ন বিষয়ে আসলে সকল বিষয়ে এত একমত হওয়া সম্ভব না, যেসব বিষয়ে তারা অনেকটি কাছাকাছি আসবে সেসব বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অনেক দলই আসলে একমত পোষণ করেছে। মমিতা, ধন্যবাদ উইলি আপনাকে। বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানালেন সহকর্মী নুরুন নাহার উইলি।
রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪ আসামিকে হাজির করা হয়েছে। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা আছে আজ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। গত ৩রা জুন এই মামলার পলাতক ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গত ২৫শে মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। দেশের বিভিন্ন জেলায় নতুন করে শতাধিক ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় বরগুনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ৮৮ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২০৫ জনে। সংক্রমণ এড়াতে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে পটুয়াখালী পৌরসভা। জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ জন। এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, একই উপজেলাতেই এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫০০-এর কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে নতুন করে চাঁপাই নবাবগঞ্জে ২৫ ও মানিকগঞ্জে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালী ও যশোরে শনাক্ত হয়েছেন ৯ জন। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী মুশফিক আরিফ। জেনারেল হাসপাতাল কিন্তু ডেঙ্গু রোগীতে কানায় কানায় পরিপূর্ণ। এই মুহূর্তে যে সমস্যাটি সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠেছে সেটি হচ্ছে প্যাথোলজিক্যাল ল্যাবে। এখানে কিন্তু অনেক ধরনের টেস্ট করাতে পারছে না, বিশেষ করে ডেঙ্গুর যে প্রধান 3টি টেস্ট সিবিসি প্লাটিলেট কাউন্ট, এই মেশিনটি প্রায় বিকল থাকে। গতকালকেও বিকল অবস্থায় ছিল, আজকে যদিও চালু হয়েছে, কিন্তু এখানে আইজিজি এবং আইজিএম দুটি টেস্ট কিন্তু রিয়েজেন্ট সংকটের কারণে গত ১ মাস ধরে বন্ধ রয়েছে। এ কারণে কিন্তু রোগীরা বাইরের থেকে চড়া দাম দিয়ে কিন্তু সেটি টেস্ট করাতে হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় নতুন করে বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে নতুন ৫ করোনা আক্রান্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৬৫ জন। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। কুমিল্লায় ২৪ ঘন্টায় কেউ করোনা শনাক্ত না হলেও এ পর্যন্ত জেলায় ২০ জনের দেহে করোনা পাওয়া গেছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে তাদের আটক করে বিজিবি। তাদের মধ্যে পুরুষ ও নারী ১৫ জন করে এবং ১৮ শিশু আছে। এ নিয়ে জেলায় পুশিনের ঘটনায় ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছে। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১, জুড়ি দিয়ে ১০, কোলাউড়া দিয়ে ২১, শ্রীমঙ্গল হয়ে ১৯ এবং কমলগঞ্জ উপজেলা দিয়ে এসেছে ৬১ জন। মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবির সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে ঢাকার লালমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০০১, ২০১৪, ২০১৮ সালে মানিকগঞ্জ ১ আসন থেকে এমপি নির্বাচিত হন। এর আগে দুদকের করা মামলায় লালমাটিয়ায় থাকা ২,৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলে ৩ কাঠার প্লট ও ৩টি গাড়ি, 10টি ব্যাংক অ্যাকাউন্ট ও 2টি বিমা পলিসির হিসাব জব্দের জন্য আদেশ দেয় আদালত। আন্তর্জাতিক, ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে উত্তাল সাগরে ফেরি ডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছে ৩৮ জন। ৬৫ জন আরোহী নিয়ে ফেরিটি ডুবে যায়। উদ্ধারকারীরা ২৩ জনকে জীবিত উদ্ধার করে। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানায়, গত সন্ধ্যায় পূর্ব জাভার কেতাপং বন্দর থেকে ছেড়ে যাওয়ার ৮ ঘন্টার মাথায় উত্তাল সাগরে ফেরিটি ডোবে। সেটি ৫০ কিলোমিটার দূরের বালির গিলিমানুক বন্দরে যাচ্ছিল। এতে ৫৩ জন আরোহী ও ১২ জন ক্রু ছিলেন এবং ১৪টি ট্রাক সহ যানবাহন ছিল ২২টি। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেটের পতন কোনোভাবেই মানতে পারছে না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। অপ্রত্যাশিত ব্যাটিং ব্যর্থতা না হলে এই ম্যাচে সহজ জয় পাওয়া যেত বলে মনে করেন তিনি। মিডল পিরিয়ডে আমরা বাজে ব্যাটিং করছি, বাট স্টার্টটা কিন্তু দারুণ ছিল। ১৬ ওভারে ১০১কে একটা পরে ১০০ সাথে এটা একটু আমাদের জন্য ভেরি কস্টলি ছিল। কারণ দেখেন, যখন
জাকেট সেট হয়ে গেল, ও কিন্তু দারুণ ব্যাটিং করছিল 50 মার্সে। তো ওর সাথে যদি ডেফিনেটলি আরো 2-3টা ব্যাটসম্যান থাকতো এই ম্যাচটায় আমরা জিততে পারতাম। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।